এই সংগ্রাম করে যারা আমরা বড় হয়েছি, আমার বিশ্বাস আমরা যদি বাংলাদেশের পার্লামেন্টে কথা বলার সুযোগ পাই, কাজ করার সুযোগ পাই, যে সংগ্রামী জীবন আমরা যাপন করেছি, আমাদেরকে হারানো কারো পক্ষেই এত সহজ হবে না। আমাদের জীবনের মধ্যে এগুলো গেঁথে আছে। এমন যদি হতো যে আমরা হঠাৎ বড় হয়ে গেছি, কিছু দেখি নেই, কোনো অভিজ্ঞতা নাই, তাহলে হয়তো একটা প্রশ্ন ছিল যে কিছু জানে না, কিছু বোঝে না, কিছু দেখে নাই, কোনো অভিজ্ঞতা নাই, তাহলে কি করে কি করবে, একটা যুক্তি হতে পারত। কিন্তু যুক্তিটা এরকম না। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আমি বক্তব্যটা সংক্ষিপ্ত করে চলে যাবো, আমার টেলিভিশনে জয়েন করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, এই দিরাই সাল্লার ঘাটি বাংলার মানুষ যদি এক হয়, হিন্দু মুসলমান যদি এক কাতারে দাঁড়াইতে পারে, এক কাতারে দাঁড়িয়ে একটি নজির সৃষ্টি করতে পারে, তাহলে সারা বাংলাদেশে যে কয়টা সংসদীয় আসন আছে, এই 300 সংসদীয় আসনের মধ্যে একটা ব্যতিক্রমী ঘটনা আগামী 12 তারিখে যদি আমরা ঘটাতে পারি, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে পারি 300 আসনের মধ্যে দিরাই সাল্লাহ বাংলাদেশে একটা মডেল সংসদীয় আসনে রূপান্তরিত হবে। এই মডেল সংসদীয় আসনটা রূপান্তর করার জন্য আমাকে সাহায্য করেন, প্লিজ হেল্প মি। এই মডেলটা তৈরি করার জন্য আপনাদেরকে ছাড়া আমি এটা করতে পারবো না। আমাকে ছাড়াও আপনারা যেমন করতে পারবেন না, আপনাকে ছাড়াও আমি এটা করতে পারবো না। এই বন্ধুত্ব দরকার, এই আত্মবিশ্বাস দরকার, এই ভালোবাসার বন্ধন দরকার, এই পরস্পরকে আস্থার বন্ধনে আবদ্ধ করা দরকার, পরস্পরকে সম্মানের দৃষ্টিতে দেখা দরকার, হাতে হাত মিলানো দরকার, একজনের হাতে আরেকজন হাত রাখা দরকার, একজন আরেকজনকে সম্মানের দৃষ্টিতে দেখে যদি আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, হিন্দু মুসলিমের বিভেদ আমাদের এই দিরাই সাল্লাহকে গঠন করার ক্ষেত্রে কোনো বাধাই হবে না। এখানে সর্বাগ্রে আমাদের পরিচয় হলো আমরা মানুষ। আমাদের প্রথম পরিচয় হলো মনুষ্যত্বই আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ধর্ম বর্ণের পার্থক্য তো থাকবে। দেখেন, আমরা মূর্তিকে সামনে নিয়ে মিটিং করছি, কি হয়েছে আমাদের? করছি তো আমরা। এখানে আমার মনে হয় এখন পর্যন্ত আমি 3-4 আসছি এই জায়গাতে। আমরা কাজ করছি তো, উই আর ওয়ার্কিং টুগেদার। আমরা একসাথে হয়ে এক বাক্যে দাঁড়িয়ে একটা প্ল্যাটফর্মে এসে একটা টেবিলের উপর দাঁড়িয়ে কাজ করার অভিজ্ঞতা আমাদের আছে। আমরা কেউ কাউকে অসম্মান করব না, কাউকে আমরা ধর্মের কারণে নিগৃহীত করব না, কাউকে আমরা ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতিত করব না, কোন মানুষকে রাজনৈতিক পরিচয়ের কারণে তার প্রতি আমরা বিরূপ দৃষ্টি পোষণ করব না। আমাদের বাড়ি, আপনাদের বাড়ি, সকলের বাড়ি দিরাই সাল্লাহ। এই বৈচিত্র্যকে সাথে নিয়ে যে যে ধর্মেরই হই না কেন, যে যে রাজনৈতিক দলেরই হই না কেন, যার উজানে ভাটিতে যেখানেই বাড়ি হোক না কেন, আমরা ধনী গরিব যাই হই না কেন, যদি আমরা একটা বাক্যে এক জায়গায় দাঁড়িয়ে একতার পরিচয় দিতে পারি, আমার মনে হয় বাংলাদেশে দিরাই সাল্লাহর মানুষের সংগ্রামী জীবনকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। পারি না আমি কখনো আমি কোনো মানুষকে গালি দিতে পারি না, এটা আমার মন থেকেই আসে। আই ডু নট বিলিভ ইট। সত্যিকার অর্থে মানুষের জন্য যদি করতে হয় কিছু, তাহলে পরিকল্পনা থাকলে প্রকাশ করতে হবে। সত্যিকার অর্থে মানুষের কল্যাণ যদি সাধন করতে হয়, গালিগালাজ করে তো কল্যাণ সাধন করা যাবে না। সত্যিকার অর্থে মানুষকে সাথে নিয়ে এই দুঃখী দরিদ্র মানুষের মুখে যদি হাসি ফোটাতে হয়, কাউকে গালিগালাজ করলে তো হাসি ফুটবে না। হাসি ফোটার একমাত্র কাজ হবে সাধনা করতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। একটা কাজ একবার না হলে 10 বার চেষ্টা করতে হবে। যা অসম্ভব তাকে সম্ভবে রূপান্তর করতে হবে। তা যদি আমরা করতে পারি, তবেই আমাদের নতুন প্রজন্মের মানুষ আমাদের কাছ থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারবে। আর যদি আমি আপনাকে গালিগালাজ করি, আপনি আমাকে গালিগালাজ করেন, তো শিখবে কি নতুন প্রজন্মের লোকেরা? যার বয়স এখন 14 বছর, যার বয়স এখন 18 বছর, সে কি শিখবে? তাকে কি শিক্ষা দিচ্ছি? আমি যে আপনাকে কটু কথা বলছি, কটু ভাষায় আলোচনা করছি, তাকে কি শিক্ষা দিচ্ছে? আমার সন্তান। আপনি আপনার নাতি নাতিকে কি শিক্ষা দিচ্ছেন? কেন সামান্য সংক্ষিপ্ত রাজনীতির জন্য কেন আমি তাকে বাজে ভাষা শিক্ষা দিচ্ছি? এটা কারোর জন্যই কল্যাণকর নয়। আমি আপনাদেরকে একটা অনুরোধ করে চলে যাব। আমরা চাই এই দিরাই সাল্লাহ ভাটি অঞ্চলের মানুষকে নিয়ে একটা নতুন দিগন্তের সূচনা হোক। আমরা একসাথে হই,
আমরা নতুনত্বকে আলিঙ্গন করি, আমরা পুরাতনকে পিছনে ফেলি, আমরা গালিগালাজের রাজনীতি থেকে বের হয়ে আসি, আমরা সকলেই সৌহার্দ্যপূর্ণ রাজনীতির সংস্কৃতির নতুন দিগন্ত রচনা করি। আমরা একজন আরেকজনকে এমন ভাবে ভালোবাসি যে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠাই হবে আমাদের মূল উদ্দেশ্য। আমরা পরস্পরকে এমন ভাবে কাছে টেনে নিব যেমনটি আমি আমার পরিবারের মানুষকে কাছে টেনে নিই। এটাই হবে আমাদের মেল বন্ধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। দেখুন, যেভাবেই কাটাই না কেন, সময় তো জীবন থেকে চলে যাবে, সময় তো কারোর জন্যই বসে থাকবে না। এই জীবনে কতটুকু প্রাপ্তির আছে? গাড়ি কয়টা দরকার, বাড়ি কয়টা দরকার, সম্পদ কত কিছু দরকার, বিল কয়টা হলে পড়বে, আর দরকার নেই, বাদল আর কি, ব্যাংকের টাকা কত কোটি হলে বলবো যে আর দরকার নেই, বাড়ি নিয়ে, ঘর নিয়ে, ক্ষেত খামারি নিয়ে। এর মানে লন্ডনে থাকে ঠিকই, আমেরিকাতে থাকে ঠিকই, ফ্রান্সে ইটালিতে থাকে ঠিকই, কিন্তু মনের ভিতরে বারবার এই কাদামাটির ইতিহাস বারবার জাগ্রত হয়। এটা আমাদের ভাগ্যের সঙ্গে মিশে আছে, কপালের সঙ্গে মিশে আছে, অস্তিত্বের সঙ্গে মিশে আছে। এখান থেকে যদি আমাদেরকে আলাদা করে ফেলা হয় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। নদীতে সাঁতার, হাওরে সাঁতার, খেয়া পার, নৌকা দিয়ে স্কুলে যাওয়া, এগুলো প্রতিজনের জীবনেই কম বেশি আছে। হঠাৎ করে একদিন শিলাবৃষ্টিতে সব নিয়ে যাওয়া, হঠাৎ করে পানিতে এসে বৈশাখের সোনালী ধান চোখের সামনে পানির নিচে চলে যাওয়া, এগুলো আমরা সবাই কম বেশি দেখেছি। কেউ ডাইরেক্টলি দেখেছি, কেউ ইনডাইরেক্টলি দেখেছি। আমার এখনো মনে পড়ে, আমি তখন স্কুলে পড়ি, জুবিলি স্কুলে পড়তাম। বাড়ি থেকে রওনা দিয়ে জুবিলি স্কুলে যেতে, সুনামগঞ্জের স্কুলে যেতে, তখন আর এত রাস্তাঘাট ছিল না। সামারচর থেকে রওনা দিয়ে 7 ঘন্টা লাগতো জয়কলসিতে। এই জয়কলসি গিয়ে একটা ভাঙ্গা বাসে উঠতাম। এই ভাঙ্গা বাসে সিলেট সুনামগঞ্জে যেতে 1 ঘন্টা লাগতো, কোনো দিন 1.5 ঘন্টা লাগতো। আসার মারা একটা ফেরি ছিল, এই 1.5 ঘন্টায় সুনামগঞ্জে যেতাম। আবার স্কুল ছুটি হলে গাট্টি বুস্কা নিয়ে রওনা দিয়ে আইসে নৌকার মধ্যে বসতাম। এই নৌকা ছাড়তো সকালবেলা, সামারচরে পৌঁছতো বিকালবেলা, 7 ঘন্টা লাগতো। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। আমরা ছোটবেলা কারেন্ট দেখি নাই, আমরা পড়াশোনা শুরু করেছি কুপি বাতি দিয়ে, ল্যান্টন দিয়ে। উঠানে বসে আমরা 3-4 জন চাচাতো ভাই বোন লেখাপড়া করতাম, আর চতুর্দিক থেকে পুকি ঝুঁকে এসে নাকে মুখে পড়তো। উন্মুক্ত জায়গায় উঠানের মধ্যে বৈশাখ মাসে। তো আমরা এগুলো করে বড় হয়েছি, আমরা এগুলো দেখে বড় হয়েছি। এখন তো মেশিন হয়েছে, আমাদের সময় মেশিন দেখি নাই। আমরা ছোটবেলা দেখেছি ধান মারাই করতে গরু দিয়ে, ঘুরাইতে 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 এমন হয়েছে যে ঘুরে সেও ঘুরে, গরু ঘুরে, মানুষও ঘুরে। সারা রাইতে ঘুরে ঘুরে সকালবেলা 20 মণ ধান মারাই করতে, পাম্প লাইট জ্বালাইয়া সারা রাত গরু ঘুরে, মানুষও ঘুরে, গরু ঘুরে, মানুষও ঘুরে। এখনকার দিনের মানুষকে এইভাবে ঘুরতে দিলে এই ঘোরাঘুরি ফালাই দৌড় দিয়ে বলবে এরকম মারাই আর আমার করার দরকার নাই। কিন্তু তার মধ্যে এখন পরিবর্তন হয়েছে, এখন মেশিন হয়েছে, পরিবর্তন। সংগ্রাম আমাদের জীবনের অংশ। সংগ্রাম করে আমরা বড় হয়েছি পানির সাথে, সংগ্রাম করে বড় হয়েছি আমরা হাওরের ঢেউয়ের সাথে, সংগ্রাম করে বড় হয়েছে আমরা প্রকৃতির সাথে। প্রকৃতি শিলাবৃষ্টিতে সব ধ্বংস করে দিয়েছে, আমরা আবার পরের বছর নতুন করে গৃহস্থালী কর্মকাণ্ড শুরু করেছি। কেউ লোন নিয়েছি, কেউ ধার করেছি, তারপরে আবার গৃহস্থালী শুরু করেছি। আবার আশায় একবার নিয়ে গেছে, আবার যদি হয় দুঃখ থাকবে না, আবার গৃহস্থালী শুরু হয়েছে। পানিতে নিয়ে গেছে চোখের সামনে, বাঁধ ভেঙ্গে পানি, যেখানে সোনালী ধান চোখের সামনে দেখতে দেখতে পানিতে ধান তলিয়ে গেছে।
তারপরেও আমরা পরের বছর আবার নতুন করে গৃহস্থী শুরু করেছি। সংগ্রাম, এই সংগ্রামের মধ্যে আমরা বড় হয়েছি। আমাদের জীবনটা এত সহজ নয়, এত সহজ ছিল না কখনো। এই সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছি বলে আমরা গ্রাম থেকে শুরু করেছিলাম, প্রথমে সুনামগঞ্জে গিয়েছি, সুনামগঞ্জ থেকে শুরু করেছিলাম ঢাকায় গিয়েছি, ঢাকা থেকে শুরু করেছিলাম বিদেশে পড়তে গিয়েছি, বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় দেখেছি, পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। এই সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়ে ওঠা আমাদের জীবন, আমরা সংগ্রাম করতে করতে এমন শক্তিশালী অবস্থায় দাঁড়িয়েছি, ঢাকা শহরের অট্টালিকায় থাকা বিদেশের মাটিতে অত্যন্ত হাইব্রিড ভাবে নিজেদেরকে গড়ে তোলা মানুষরা আমাদের এই সংগ্রামী জীবনের সঙ্গে ওকালতি জীবন বলেন আর লেখাপড়ার জীবন বলেন, আমাদের সঙ্গে যারা বড় হয়েছে, যেহেতু আমরা সংগ্রাম করে বড় হয়েছি, আমরা দিন রাত কষ্ট করে বড় হয়েছি, গ্রামের পরিবেশ দেখেছি, মাটির পরিবেশ দেখেছি, হাওরের পরিবেশ দেখেছি। ওই ঢাকা শহরের অট্টালিকায় যখন আমরা পরিশ্রম করে ওকালতি করি, আমি দেখেছি ওই ওকালতি জিন্দেগিতে আমাদের সঙ্গে পরিশ্রম করে শহরের লোকেরা কোলাইতে পারে না। একটু করলে পরেই তাদের রেস্ট নিতে হয়, আমাদের রেস্ট নিতে হয়। একটু পরিশ্রম করলে পরেই তাদের খাইতে হয়, আমাদের খাইতে হয় না। একটু পরিশ্রম করলে পরেই বিশ্রামের জন্য আরেকটা সময় লাগে, আমাদের বিশ্রামের জন্য এত সময় লাগে না। ওকালতি জিন্দেগিতে কত রাত চলে গেছে ঘুমাই নেই, কত দিন চলে গেছে বাসাতে যায়নি, কত সময় চলে গেছে বই ছাড়া, মামলার ফাইল ছাড়া আর কোন দিকে তাকাতেও মনে চায়নি। সংগ্রাম করেছি তো ছোটবেলা, দেখেছি তো সংগ্রাম কাকে বলে। চোখের সামনে দেখেছি পানিতে তলিয়ে যাচ্ছে ধান, চোখের সামনে দেখেছি শিলা বৃষ্টিতে 1 ঘন্টার মধ্যে সকল সোনালী ধান মাটিতে পড়ে গেছে। এই সংগ্রাম করে যারা আমরা বড় হয়েছি, আমার বিশ্বাস আমরা যদি বাংলাদেশের পার্লামেন্টে কথা বলার সুযোগ পাই, কাজ করার সুযোগ পাই, যে সংগ্রামী জীবন আমরা যাপন করেছি, আমাদেরকে হারানো কারো পক্ষেই এত সহজ হবে না। আমাদের জীবনের মধ্যে এগুলো গেঁথে আছে। এমন যদি হতো যে আমরা হঠাৎ বড় হয়ে গেছি, কিছু দেখি নেই, কোনো অভিজ্ঞতা নাই, তাহলে হয়তো একটা প্রশ্ন ছিল যে কিছু জানে না, কিছু বোঝে না, কিছু দেখে নাই, কোনো অভিজ্ঞতা নাই, তাহলে কি করে কি করবে, একটা যুক্তি হতে পারত। কিন্তু যুক্তিটা এরকম না। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আমি বক্তব্যটা সংক্ষিপ্ত করে চলে যাবো, আমার টেলিভিশনে জয়েন করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, এই দিরাই সাল্লার ভাটি বাংলার মানুষ যদি এক হয়, হিন্দু মুসলমান যদি এক কাতারে দাঁড়াইতে পারে, এক কাতারে দাঁড়িয়ে একটি নজির সৃষ্টি করতে পারে, তাহলে সারা বাংলাদেশে যে কয়টা সংসদীয় আসন আছে, এই 300 সংসদীয় আসনের মধ্যে একটা ব্যতিক্রমী ঘটনা আগামী 12 তারিখে যদি আমরা ঘটাতে পারি, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে পারি 300 আসনের মধ্যে দিরাইশাল্লাহ বাংলাদেশে একটা মডেল সংসদীয় আসনে রূপান্তরিত হবে। এই মডেল সংসদীয় আসনটা রূপান্তর করার জন্য আমাকে সাহায্য করেন, প্লিজ হেল্প মি। এই মডেলটা তৈরি করার জন্য আপনাদেরকে ছাড়া আমি এটা করতে পারবো না। আমাকে ছাড়াও আপনারা যেমন করতে পারবেন না, আপনাকে ছাড়াও আমি এটা করতে পারবো না। এই বন্ধুত্ব দরকার, এই আত্মবিশ্বাস দরকার, এই ভালোবাসার বন্ধন দরকার, এই পরস্পরকে আস্থার বন্ধনে আবদ্ধ করা দরকার, পরস্পরকে সম্মানের দৃষ্টিতে দেখা দরকার, হাতে হাত মিলানো দরকার, একজনের হাতে আরেকজন হাত রাখা দরকার, একজন আরেকজনকে সম্মানের দৃষ্টিতে দেখে যদি আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, হিন্দু মুসলিমের বিভেদ আমাদের এই দিরাইশাল্লাহকে গঠন করার ক্ষেত্রে কোনো বাধাই হবে না। এখানে সর্বাগ্রে আমাদের পরিচয় হলো আমরা মানুষ। আমাদের প্রথম পরিচয় হলো মনুষ্যত্বই আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ধর্ম বর্ণের পার্থক্য তো থাকবে। দেখেন, আমরা মূর্তিকে সামনে নিয়ে মিটিং করছি, কি হয়েছে আমাদের? করছি তো আমরা। এখানে আমার মনে হয় এখন পর্যন্ত আমি 3-4 আসছি এই জায়গাতে। আমরা কাজ করছি তো, উই আর ওয়ার্কিং টুগেদার। আমরা একসাথে হয়ে এক বাক্যে দাঁড়িয়ে একটা প্ল্যাটফর্মে এসে একটা টেবিলের উপর দাঁড়িয়ে কাজ করার অভিজ্ঞতা আমাদের আছে। আমরা কেউ কাউকে অসম্মান করব না,
কাউকে আমরা ধর্মের কারণে নিগৃহীত করব না, কাউকে আমরা ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতিত করব না, কোন মানুষকে রাজনৈতিক পরিচয়ের কারণে তার প্রতি আমরা বিরূপ দৃষ্টি পোষণ করব না। আমাদের বাড়ি, আপনাদের বাড়ি, সকলের বাড়ি দিরাইশাল্লায়। এই বৈচিত্র্যকে সাথে নিয়ে যে যে ধর্মেরই হই না কেন, যে যে রাজনৈতিক দলেরই হই না কেন, যার উজানে ভাটিতে যেখানেই বাড়ি হোক না কেন, আমরা ধনী গরিব যাই হই না কেন, যদি আমরা একটা বাক্যে এক জায়গায় দাঁড়িয়ে একতার পরিচয় দিতে পারি, আমার মনে হয় বাংলাদেশে দিরাইশাল্লার মানুষের সংগ্রামী জীবনকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এইটার জন্য একটা সংগ্রামের রাস্তাটা খোলাসা করেন। চলেন আমরা খোলাসা করি, চলেন আমরা একে অন্যকে এমন ভাবে ভালোবাসি যার মধ্যে কোনো খাদ নাই, যার মধ্যে কোনো দুই নম্বরই নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো আস্থাহীনতা নাই, যার মধ্যে পরিপূর্ণভাবে আমি আপনার উপর আস্থাশীল হব, আপনি আমার উপর আস্থাশীল হবেন। আমি আপনাকে বিশ্বাসের দৃষ্টিতে দেখব, আপনি আমাকে বিশ্বাসের দৃষ্টিতে দেখবেন। আপনার ভাইকে যেমন করে দেখেন এমন করে আমাকে দেখবেন, আমার ভাইকে যেমন করে দেখে আমিও আপনাকে এমন করে দেখব। আমার বন্ধুকে আমি যেমন করে আলিঙ্গন করি, আমি আপনাকে একই ভাষায়, একই ওয়ার্ড, একই সিস্টেমে, একই মতে আলিঙ্গন করব। আপনি আমাকে একই ভাষায়, একই সিস্টেমে, একই মতে আপনার বাড়িতে থাকতে দিবেন, আপনার ঘরে থাকতে দিবেন, আপনার সঙ্গে খাইতে দিবেন, আপনার সঙ্গে বসতে দিবেন। আমার মনে হয় এই দৃষ্টিভঙ্গিতে আমরা যদি দাঁড়াইতে পারি, তাহলে ভাটি বাংলায় একটা নতুন নজির এবং দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারবো। এই দৃষ্টান্তটা স্থাপন করার জন্য একটা সুযোগ করেন, নির্বাচন এটা একটা সুযোগ, এটা একটা অপরচুনিটি। এটা নিতে না পারলে ভুল হবে, নিতে পারলে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটাকে যদি আমরা হেলায় ফেলে দেই তাহলে ভুল করব, we will do mistake, the same mistake we will do। কিন্তু যদি আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি, নিতে পারি, একসাথে দাঁড়াতে পারি, তাহলে হতে পারে এই মরুভূমির মধ্যেও একটা নতুন দিগন্তের সূচনা হতে পারে। আমি সেই দিগন্তের বাণী নিয়ে আপনাদেরকে বলতে চাই, কোন রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে কথা বলা আমার কাজ না। কোন রাজনৈতিক দলের লোকদেরকে আমি জীবনেও কোনো গালিগালাজ করতে পারি না, এটা বিয়ন্ড মাই নেচার। আমি মানুষকে গালিগালাজ করলে আমার নিজের কাছেই খারাপ লাগে, যে এই কেমন কথা, এত লেখাপড়া করলাম, গ্রামে পড়লাম, শহরে পড়লাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লাম, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেলাম, এরপরে মানুষকে গালিগালাজ করি। আসলে আমি তো খুব দুর্বল মনের মানুষ, নিজেকে নিজেরই শরম লাগে, লজ্জা লাগে, পারি না আমি কখনো আমি কোনো মানুষকে গালি দিতে পারি না, এটা আমার মন থেকেই আসে। I do not believe it। সত্যিকার অর্থে মানুষের জন্য যদি করতে হয় কিছু, তাহলে পরিকল্পনা থাকলে প্রকাশ করতে হবে। সত্যিকার অর্থে মানুষের কল্যাণ যদি সাধন করতে হয়, গালিগালাজ করে তো কল্যাণ সাধন করা যাবে না। সত্যিকার অর্থে মানুষকে সাথে নিয়ে এই দুঃখী দরিদ্র মানুষের মুখে যদি হাসি ফোটাতে হয়, কাউকে গালিগালাজ করলে তো হাসি ফুটবে না। হাসি ফোটার একমাত্র কাজ হবে সাধনা করতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। একটা কাজ একবার না হলে 10 বার চেষ্টা করতে হবে। যা অসম্ভব তাকে সম্ভবে রূপান্তর করতে হবে। তা যদি আমরা করতে পারি, তবেই আমাদের নতুন প্রজন্মের মানুষ আমাদের কাছ থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারবে। আর যদি আমি আপনাকে গালিগালাজ করি, আপনি আমাকে গালিগালাজ করেন, তো শিখবে কি নতুন প্রজন্মের লোকেরা? যার বয়স এখন 14 বছর, যার বয়স এখন 18 বছর, সে কি শিখবে? তাকে কি শিক্ষা দিচ্ছি? আমি যে আপনাকে কটু কথা বলছি, কটু ভাষায় আলোচনা করছি, তাকে কি শিক্ষা দিচ্ছে আমার সন্তান? আপনি আপনার নাতি নাতিকে কি শিক্ষা দিচ্ছেন? কেন সামান্য সংক্ষিপ্ত রাজনীতির জন্য কেন আমি তাকে বাজে ভাষা শিক্ষা দিচ্ছি? এটা কারোর জন্যই কল্যাণকর নয়। আমি আপনাদেরকে একটা অনুরোধ করে চলে যাব। আমরা চাই এই দিরাইশাল্লায় ভাটি অঞ্চলের মানুষকে নিয়ে একটা নতুন দিগন্তের সূচনা হোক। আমরা একসাথে হই, আমরা নতুনত্বকে আলিঙ্গন করি, আমরা পুরাতনকে পিছনে ফেলি, আমরা গালিগালাজের রাজনীতি থেকে বের হয়ে আসি। আমরা সকলেই সৌহার্দ্যপূর্ণ রাজনীতির সংস্কৃতির নতুন দিগন্ত রচনা করি। আমরা একজন আরেকজনকে এমন ভাবে ভালোবাসি যে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠাই হবে আমাদের মূল উদ্দেশ্য। আমরা পরস্পরকে এমন ভাবে কাছে টেনে নিব যেমনটি আমি আমার পরিবারের মানুষকে কাছে টেনে নিই।
এটাই হবে আমাদের মেলবন্ধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। দেখুন, যেভাবেই কাটাই না কেন, সময় তো জীবন থেকে চলে যাবে, সময় তো কারোর জন্যই বসে থাকবে না। এই জীবনে কতটুকু প্রাপ্তির আছে? গাড়ি কয়টা দরকার, বাড়ি কয়টা দরকার, সম্পদ কত কিছু দরকার, বিল কয়টা হলে পড়বে, আর দরকার নেই, বাদল আর কি, ব্যাংকের টাকা কত কোটি হলে বলবো যে আর দরকার নেই। জীবন সায়ান্নে এসে মানুষের কাছে, যারা কর্ম করে তাদের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা একটা সময় পরে সবকিছুই অর্থহীন হয়ে যায়। কর্মটাই শুধু শেষ পর্যন্ত মানুষের জীবিত থেকে যায়। এই কর্ম, আমার আপনার কর্মই জীবনকে বাঁচিয়ে রাখবে। আমি আপনি থাকবো না, কিন্তু কর্মটা থেকে যাবে। আমি আপনি বেঁচে থাকবো না, কিন্তু আমরা কি কর্ম করলাম তা ভবিষ্যৎ প্রজন্ম বছরের পর বছর, যুগের পর যুগ স্মরণ করবে। যদি আমাদের এই ভাটি বাংলায় এমন কিছু কর্ম আমরা করে যেতে পারি, যা উদাহরণস্বরূপ, যা এই অঞ্চলের মানুষের মাঝে শত বছর জীবিত থাকবে, যা এই অঞ্চলের মানুষের মধ্যে, মনের মধ্যে, চিন্তার মধ্যে, কাজের মধ্যে জীবন্ত হিসেবে থাকবে, এই উদাহরণ যদি আমরা তৈরি করে যেতে পারি, তাহলে জীবনে যা কিছু কামাইলাম, যা চেষ্টা করলাম, যা কিছু সঞ্চয় করলাম, সবকিছু কর্মে পরিণত করে যেতে পারলে, এই সৎ কর্ম করে যদি আমরা যেতে পারি, তবেই আমরা মৃত্যুর পরেও শত বছর বেঁচে থাকার একটা উপায় হতে পারে। আর এটাও যদি না পারি, শুধু সম্পদ জমাবো, কি জমাবেন সম্পদ? কয় টাকার সম্পদ জমাবেন? কত সম্পদশালী লোক আউট হয়ে গেল, অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। কত ক্ষমতাধর লোক পৃথিবী ছেড়ে চলে গেল, তাদের ক্ষমতার আর পাদও পিঠে যাওয়া যায় না। এত ক্ষমতার বাহাদুরি দেখানোর কি দরকার? কি দরকার? ছিনিমিনি করার কি দরকার? সামান্য ক্ষমতা, একটা চেয়ার, এই ক্ষমতার উত্তাপ যারা সইতে পারেন না, আমি তাদেরকে একটা শুধুমাত্র কথা বলতে চাই, ক্ষমতার উত্তাপ যদি সইতে না পারেন, তাহলে একটু সময় অপেক্ষা করেন। যে কারণে ক্ষমতার উত্তাপ সইতে পারেন না, ক্ষমতাকে অপব্যবহার করেন, মানুষকে নির্যাতন করার হাতিয়ার বানান, একটু সময় অপেক্ষা করলে আপনার কপালেও একই ধরনের দশা অপেক্ষা করবে। শুধু কয়টা দিনের ব্যাপার। এই জন্য ক্ষমতার উত্তাপ দেখাবেন না। ডোন্ট, নেভার। ভাব দেখাবেন, পুলিশ দেখাবেন, যন্ত্রণা করবেন, বিপদে ফেলবেন, অমুককে মামলার আসামি বানাবেন, তমুককে মামলার আসামি বানাবেন, অমুককে শিক্ষা দিবেন, তমুককে কুশিক্ষা দিবেন। আমার মনে হয় এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড যারা করেন, তারা সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা ছাড়া নতুন কিছু সৃষ্টি করতে পারেন না। এই সমাজ আমাদের মিলেমিশে থাকতে হবে, হাতে হাত ধরে থাকতে হবে, ধর্মকর্ম পালন করে থাকতে হবে, সহযোগিতার ভিত্তিতে থাকতে হবে। এই সমাজে আমরা কেউ কাউকে ছোট করে দেখলেও থাকতে পারবো না, কেউ কাউকে অতি আবেগী রাজা বাদশা মনে করলেও থাকতে পারবো না। আমাদের কাজ হবে বন্ধুর মতো, আমাদের কাজ হবে আত্মীয়র মতো, আমাদের কাজ হবে পরস্পর পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধাই হবে আমাদের মূল মন্ত্র। যদি আমরা তা পারি, হতে পারে এই দুর্গম এলাকায়ও নতুন সংস্কৃতি আসতে পারে। এই দুর্গম এলাকা থেকেও বাংলাদেশের মানুষ শিক্ষা নিতে পারে। হোক না রাজনীতি এরকম, এক টেবিলে বসেন, আলোচনা করেন, মানুষ যা ভালো বুঝবে সেটাই করবে, মানুষ যেটা ভালো মনে করবে সেটা অ্যাকসেপ্ট করবে, যেটা ভালো মনে করবে না সেটাকে ছুঁড়ে ফেলবে। সাহস নাই কেন বসার? কথা বলতে চাই না কেন? বিতর্ক করতে চাই না কেন? এক টেবিলে বসে আলোচনা করতে প্রবলেম কোথায়? আমি তো কোনো প্রবলেম খুঁজে পাই না। সত্যিকার অর্থে মনের ভিতরে যদি কেউ সাহস থাকে আর বাংলাদেশের মানুষের জন্য কেউ কিছু করতে চায়, তাহলে সুস্থ রাজনৈতিক ধারা ছাড়া অসুস্থ পথে হাঁটলে কারো পক্ষেই বাংলাদেশের জন্য কিছু করা সম্ভব হবে না। অসুস্থতা তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না। অসুস্থতা হলো এক ধরনের এই চুরি চামারি, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যের সম্পদ দখল, কাউকে বাড়ি থেকে উচ্ছেদ, এগুলো কি কোনো রাজনীতি? এগুলো তো একেবারে সম্পূর্ণরূপে পচা ধরনের, এক ধরনের নিজের মনোবাসনা পূর্ণ করার জোর জবরদস্তি করা ছাড়া আর কোনো রাজনীতি এর মধ্যে জড়িত নাই। আমি আপনাদেরকে অনুরোধ জানাই শেষ করে দিচ্ছি, চলেন আমরা পরস্পরকে সম্মান করি, ভালোবাসি,
যদি আপনার জন্য কিছু করতে নাও পারি, তাহলে আপনার ক্ষতি না করি। উপকার যদি করতে না পারি, চুপ থাকি। অপকার করার তো দরকার নেই, ক্ষতি করার তো দরকার নেই। আমার দ্বারা যদি আপনার কোনো উপকার না হয়, আমি আপনার অপকার করতে যাব কেন? আপনাকে বিপদে ফেলতে যাব কেন? আপনাকে ঝামেলায় ফেলতে যাব কেন? এটি সমাজে কোনো নতুন দিগন্ত উন্মোচন করবে না। লাস্ট কথা বলে চলে যাই। আমি ঘুরেছি 13টা ইউনিয়নের গ্রামে গ্রামে। আমি ঘুরেছি 13টা ইউনিয়নের বিভিন্ন জায়গায়। আমার কাছে বিশ্বাস জন্ম নিয়েছে এই দিরাইশাল্লার মানুষের মধ্যে যে ধরনের জাগরণ দেখা যায়, দেশ এবং দেশের বাইরে যারা থাকে তাদের মধ্যে যে ধরনের আগ্রহ দেখা যায়, যে ধরনের জাগরণের জন্ম দেখা যায়, সিলেটে যারা থাকে, হবিগঞ্জে যারা থাকে, সুনামগঞ্জে যারা থাকে, গাজীপুরে যারা থাকে, ঢাকার বিভিন্ন জায়গায়, মিরপুর, কালশিতে যারা থাকে, তাদের মধ্যে যে ধরনের জাগরণ দেখা যায়, এইবার দিরাইশাল্লার মানুষ সকলে একসাথে হয়ে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। এইটাই হবে আমাদের মূল মন্ত্র। মানুষ যদি ভালো না বাসে, এই রাজনীতির কোনো মূল্য নেই। মানুষ যদি মন থেকে পছন্দ না করে, ওই ধরনের রাজনৈতিক নেতা হওয়ার মধ্যে কোনো বাড়তি ক্রেডিট নেই। জোর করলে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, জবরদস্তি করে মানুষের ভোটাধিকার পাওয়া যায় না, জবরদস্তি করে মানুষের অন্তরে জায়গা পাওয়া যায় না। মানুষের অন্তরে জায়গা পাইতে গেলে মানুষের অসুবিধা সুবিধার প্রতি দয়ালু দৃষ্টিতে তাকাইতে হয়। এটা ছাড়া আর কোনো অপশন নেই। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাই, আর হয়তো এভাবে আসা সম্ভব হবে না। নির্বাচন আপনারা আপনাদের মতো করে পরিচালনা করবেন। আপনারাই সব, আপনারাই প্রথম, আপনারাই দ্বিতীয়, আপনারাই এক, আপনারাই অদ্বিতীয়, আপনারাই শুরু, আপনারাই শেষ। আপনাদের মতো করে নিজেদের ঘাড়ে দায়িত্ব নিয়ে নির্বাচন পরিচালনা করবেন। এরপরে এইভাবে আর দেখা হবে না। আমরা বাজারগুলোতে বড় বড় মিটিং করার চেষ্টা করব। সেই মিটিংগুলোতে আপনারা হাজির হবেন, যার যার পক্ষে সম্ভব বক্তব্য দিবেন, যার যার পক্ষে সম্ভব নিজের আইডিয়া তুলে ধরবেন, উন্নয়নের কথা বলবেন, আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন। আমরা সকলে মিলে একটা নতুন দিগন্তের সূচনা করতে চাই। চলুন আমরা একসাথে কাজ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।